আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে প্রোগ্রাসিস্ট 24 এর পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য থাকছে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ এবং তথ্যসমূহ। তার মধ্যে প্রথম যে তথ্যটা হলো, দীনেশ ত্রিবেদী অবশেষে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে পেরেছেন। অর্থাৎ এই দীনেশ ত্রিবেদী কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নন বা জনসাধারণ মনে করবেন না। প্রিয় দর্শক, আপনারা, এই দীনেশ ত্রিবেদী হচ্ছে ভারতের সবচেয়ে প্রভাবশালী একজন রাজনীতিবিদ, যিনি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নিয়োজিত আছেন। তিনি অবশ্যই 3 মাস পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের তিনি সুযোগ পেয়েছেন এবং এই সাক্ষাতে তিনি তারেক রহমানের সাথে কি কথা বলেছেন সেটা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। এরপর থাকছে ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে এসে বৈঠক করে গেছেন। কেন এসেছেন, আসলে তাদের বৈঠকে কি কথা হয়েছিল সে বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। এরপর আছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা কি তথ্য দিয়েছেন সে বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। এরপর থাকবে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা, বিশেষ করে সৌদি, পাকিস্তান এবং তুরস্কের যে জোট, সে জোটের উদ্দেশ্য কি, এবং ইয়েমেনের সাথে সৌদি আরবের বর্তমান যুদ্ধের পরিস্থিতির তথ্য, এবং বাংলাদেশ আসলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাদের ভূমিকা কি সে বিষয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, তার আগে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরো দর্শকের কাছে আমাদের কথাগুলো দ্রুত পৌঁছে যায়। প্রিয় দর্শক, আপনাদের সহযোগিতা আমাদের সবসময় কাম্য। আর দেরি না করে শুরু করছি এক এক করে সমস্ত তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি। সর্বপ্রথম দীনেশ ত্রিবেদীর যে কথা বলছিলাম, যে দীনেশ ত্রিবেদী তিনি ভারতের বর্তমান বিজেপি সরকারের একজন বর্ষিয়ান লিডার এবং একজন সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে বর্তমান সরকারের আমলে জাস্ট বিজেপি সরকার বর্তমান সরকারের আমলেই তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠিয়েছেন। এবং দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে তিনি যে কথা বলেছেন, যে একই আকাশ একই মাটি একই সমস্যা ইত্যাদি যে কথাগুলো তিনি বলেছেন, সেটা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সকল মিডিয়া, আসলে সকল মিডিয়া বলা ঠিক হবে না, অনেকগুলোই মিডিয়া কিন্তু সেটাকে বয়কট করেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এবং সরাসরি অনেক কথা কিন্তু অনেক রাজনীতিবিদরা বলেছেন, সাধারণ মানুষ বলেছেন, সে বিষয়ে আপনারা অবশ্যই অবগত আছেন। এই দীনেশ ত্রিবেদী কিন্তু প্রায় 3 মাস হয়ে গেল তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে তারেক রহমানের সাথে এখন পর্যন্ত তিনি সাক্ষাৎ করতে পারেননি। তবে অবশেষে 3 মাস পর দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতের মূল বিষয় ছিল তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে আসন্ন যে ব্রিক্স সম্মেলন হবে সেই সম্মেলনের সভাপতির দায়িত্বে কিন্তু এবার থাকবে বাংলাদেশ। তো সেই সফরের এবং এই সম্মেলনের প্রধানমন্ত্রীর তারেক রহমানকে তিনি তার দায়িত্ব পালনে এবং এই সম্মেলনের সভাপতি দায়িত্ব পালনে এবং ভারত সফরের আমন্ত্রণ পত্র নিয়ে তিনি কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। তবে তার এই পত্রটা নিয়ে কিন্তু বিভিন্ন মিডিয়া একটা গুঞ্জন উঠেছে। আসলে সেটা হচ্ছে একটা বিষয়, এই পত্রে ভারত সরকারের পক্ষ থেকে যে আমন্ত্রণ পাঠানো হয়েছে, সে আমন্ত্রণ পত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী তারেক রহমান হিসাবে ডিসিগনেট না করে শুধুমাত্র ডিসিগনেট করা হয়েছে সম্মেলনের সভাপতি হিসেবে, অর্থাৎ সম্মেলনের চেয়ারম্যান হিসেবে। এই বিষয়ে কিন্তু আসলে ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে চিঠিটা বাংলাদেশে ইস্যু করা হয়েছে, সেটা অবশ্যই কোনো ভুল হয়েছে বা ইচ্ছে করে করা না হয়নি, এটা কিন্তু বলার কোনো অবকাশ নেই। তবে এই চিঠি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য এখন পর্যন্ত কিন্তু কোনো মিডিয়া আসেনি। তবে আমরা অপেক্ষা করছি। প্রিয় দর্শক, এই চিঠির যেই সমস্যাটা বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছে, সেটা হলো তারেক রহমানকে যে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেনি সে বিষয়ে বক্তব্য আসলে কতটুকু সঠিক, কতটুকু অবস্থা সেই চিঠিতে ছিল সেটা সরকারই জানে। সরকার কিন্তু এই বিষয়টা অবশ্যই গণমাধ্যমে ক্লিয়ার করবে বলে আমরা আশা করছি, আর তখন কিন্তু আপনাদেরকে আমরা সঠিক তথ্যটা তৎক্ষণাৎ জানাইতে পারবো। এ দর্শক, এরপর আসছি ভারতের গোয়েন্দা প্রধান যে বাংলাদেশে এসেছেন এবং তিনি বাংলাদেশে একটা বিশেষ বৈঠক করে গেছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনী কর্মকর্তাদের সাথে।
ভারতের গোয়েন্দা প্রধান কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নন। আপনারা জানেন যে পৃথিবীতে ভারতের কিন্তু একটা অবস্থান আছে, এবং ভারতের গোয়েন্দা প্রধান, পাকিস্তানের গোয়েন্দা প্রধান, তুরস্কের গোয়েন্দা প্রধান, আমেরিকার গোয়েন্দা প্রধান, রাশিয়ার গোয়েন্দা প্রধান, এই সমস্ত গোয়েন্দা প্রধানের কিন্তু বিশেষ একটা বিষয় ক্যালকুলেশন করে পৃথিবী, বিভিন্ন রাষ্ট্র এবং সরকার। কারণ এরা সাধারণ অবস্থায় হয়তো কোথাও বেড়ানোর জন্য গেলেও, তার সাধারণ কোনো সফরে গেলে কিন্তু সেখানে বিভিন্ন রাষ্ট্রের কিন্তু নজর থাকে। আর ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে এসেছে একটা রাষ্ট্রীয় সফরে, আর এই সফরের উপর তো অবশ্যই শুধু বাংলাদেশের যে এসেছে এখানে শুধু ভারত এবং বাংলাদেশের নজর নেই, রয়েছে দক্ষিণ এশিয়ার আরো অনেক দেশের পাশাপাশি রয়েছে চীনের নজর, রয়েছে পাকিস্তানের নজর, রয়েছে তুরস্কের নজর, রয়েছে আমেরিকার নজর, এবং বিশ্বের আরো বাঘা বাঘা দেশগুলির নজর রয়েছে কিন্তু ভারতের এই গোয়েন্দা প্রধানের সফরের উপর। দর্শক, এবার আসুন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ আসলে কেন সফর করেছেন আর তার সাথে কি কথা হয়েছে সে বিষয়ে মিডিয়াগুলোতে যে তথ্য এসেছে সেটা নিয়ে আপনাদের সাথে আমরা একটু আলোচনা করি। সর্বপ্রথম যে তথ্য এসেছে, ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে এসেছে একটা রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে। তিনি এদেশে এসে বাংলাদেশের গোয়েন্দা প্রধানদের সাথে সাক্ষাৎ করেছেন, এবং ইতিপূর্বে বাংলাদেশের গোয়েন্দা প্রধানও কিন্তু ভারতে সফর করেছেন বলে আমরা কিছু তথ্য সূত্র থেকে পেয়েছি। তো ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে এসে যেই বক্তব্যগুলো দিয়েছেন সেটা কিন্তু সরাসরি এখনো কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া আসেনি। তবে ধারণা করা হচ্ছে বিভিন্ন মিডিয়ার যে ব্রিফিং সেটা হলো বর্তমান সরকারের আমলে ভারতের কাছে সাবেক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আসার বিষয়ে বলা হয়েছে, ফেরত পাঠানোর বিষয়ে বলা হয়েছে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু হয়তো ভারতের গোয়েন্দা প্রধান কথা বলেছেন বলে অনেকে ধারণা করছে। তো বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো কথা এখনো বলা হয়নি, এবং ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো কথা বলা হয়নি। তবে বাংলাদেশে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন তাহলে কিভাবে আসবেন, কোন প্রক্রিয়া আসবেন, সেটা দুটো রাষ্ট্রের মধ্যে আলোচনার বিষয়, বা সেখানে অনেক বিষয়ে সমঝোতার প্রশ্ন আছে দুদেশেরই, হয়তো বা সে সমস্ত বিষয় কোনো আলোচনা আসতে পারে। তবে সবার আগে বলা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সফর। তো আবার আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ একটা তথ্য দিয়েছেন, যেটা অনলাইন পোর্টাল বাংলা নিউজ খুব ফলো করে ছাপিয়েছে। সেখানে ডক্টর জাহিদ বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তিনি পূর্ণ নিরাপত্তা, সাংবিধানিক অধিকার ও আইনি সহায়তা পাবেন বলে তিনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার অর্থাৎ সচিবালয়ে, মঙ্গলবার মানে 11ই আগস্ট সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়া মুখোমুখি হবেন। বিচারিক প্রক্রিয়ায় তার যেসব অধিকার রয়েছে সেগুলো তিনি ভোগ করবেন। এরপর আদালতে যে সিদ্ধান্ত দেবে সেটি সবাইকে মেনে নিতে হবে। তিনি বলেন, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবচেয়ে বড় অপরাধীরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি শেখ হাসিনা হন বা সাকিব আল হাসান, সবার ক্ষেত্রে আইন ও সংবিধান অধিকার নিশ্চিত করা হবে। উপদেষ্টা বলেন, সরকার কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া শাসন ব্যবস্থা দেখতে চায় না, এবং ভবিষ্যতে এমন কোনো ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, অর্থাৎ ডক্টর জাহিদ বলেন, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন এবং তার পূর্ণ অধিকার ভোগ করবেন। যা যা করার দরকার তা করা হবে। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে ডাক্তার জাহিদের বক্তব্য। পাশাপাশি আমি দুঃখিত যে আমার সংবাদ কভারেজ করার সময় কিছু ফেসবুক চ্যানেল আপনাদেরকে ডিস্টার্ব করে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। দর্শক, এরপর আপনারা আমাদের কথাগুলো যদি ক্লিয়ারলি শুনতে পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর কি কি সমস্যাগুলো আপনারা ফেস করেন আমাদের তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছার সময়, সেটা হোক অডিও হোক ভিডিও, সেটা আমাদের মন্তব্য করবেন, এটাই আশা করছি। দর্শক, এবার আসছি আন্তর্জাতিক বিষয়ে। তো সর্বপ্রথম যে কথাটি বলবো সেগুলো পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান কি মারা গেছেন সে বিষয়ে একটা তথ্য উঠে এসেছে এক বিদেশি সাংবাদিকদের লেখায়। আর সেই লেখার সুন্দরে পাকিস্তানের একজন বর্ষীয় সাংবাদিক যার নাম হলো ইমরান রিয়াজ খান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে তিনি পাকিস্তানের বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে টপ মোস্ট জনপ্রিয় সাংবাদিকদের মধ্যে একজন।
যিনি তার উদ্ধৃতি করেছেন যে তিনি বিদেশি সাংবাদিকের লিংক ধরে তিনি তার উদ্ধৃতি এভাবে করেছেন যে পাকিস্তানের 3 জন সেনাবাহিনীর সদস্য অর্থাৎ সেনা সদস্য 3 জন যারা অফিসার পোস্টে আছেন, সেই এ ধরনের 3 জন সেনা সদস্যের বরাত দিয়ে তিনি লিখেছেন যে ইমরান খান পাকিস্তানে আসলে বেঁচে আছেন না মরে গেছেন তার কোনো হদিস নেই। তো তার কারণ ধারণা করা হচ্ছে যে ইমরান খান হয়তো বা বেঁচে নেই, তার কারণ হচ্ছে ইমরানের সাথে তার পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই বা তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। আজকে বেশ কিছুদিন ধরে, অনেকদিন হলো তার পরিবারের সাথে কোনো সাক্ষাৎ হচ্ছে না। আর এই সাক্ষাৎ না হওয়ার কারণ হিসেবে কিন্তু আহ, ওই বিদেশি সাংবাদিক উল্লেখ করেছেন পাকিস্তানের দায়িত্বশীল 3 জন সেনা কর্মকর্তার বরাত দিয়ে ইমরান খান হয়তো আর নেই। আর সেই সূত্র ধরে কিন্তু ইমরান রিয়াজ খান লিখেছেন যে ইমরান খান হয়তো বেঁচে নেই। প্রিয় দর্শক, আসলে এই খবরটি কতটুকু সত্য সে বিষয়ে পাকিস্তান সরকারের তরফ থেকে যদি কোনো তথ্য না আসে বা যদি কোনো ব্রিফিংস না দেওয়া হয় তাহলে এ বিষয়ে সঠিক করে কিছু বলা হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে কথাগুলো মিডিয়া আসছে সে কথাগুলো উপরে অনেকের দৃষ্টি রাখছেন, পাকিস্তানের জনগণের দৃষ্টি রয়েছে, তাছাড়া আন্তর্জাতিক সাংবাদিকদেরও কিন্তু দৃষ্টি আছে। মূলত আসলে ইমরান খানের অবস্থা কি, হয়তোবা আপনারা শুনে থাকবেন যে ইমরান খান ভবিষ্যতে হয়তো কোনো বক্তব্য দিয়ে আবারও মিডিয়ার সামনে আসবেন, যেভাবে এসেছেন ইরানের বর্তমান প্রধান অর্থাৎ ধর্মীয় নেতা যিনি আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টে যিনি বর্তমান আছেন তার ছেলে মোস্তফা আলী খামেনি, তাকেও কিন্তু মরে গেছে বলে বিভিন্ন মাধ্যমে বলা হয়েছিল এবং ইসরায়েলের কিছু মিডিয়া থেকে বলা হয়েছিল। পরবর্তীতে জাস্ট গতকাল তিনি যে 1 মিনিট বা কয়েক মিনিটের জন্য যে তিনি বেরিয়ে এসেছেন এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তা প্রমাণ করলো যে না, তিনি বেঁচে আছেন, কিন্তু খুব মারাত্মক একটু নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছেন, যেখান থেকে তিনি তার কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এবং তার নিরাপত্তার জন্যই কিন্তু তাকে এভাবে রাখা হয়েছে এবং কোনো মিডিয়ার সামনে আসতে দেওয়া হয়নি, ইভেন কোনো ডিভাইসও তাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আশা করছি হয়তো ইমরান খানও ভবিষ্যতে এভাবেই মানুষের সামনে এসে আবার হয়তো বক্তব্য দিবেন, আর তখন বিভিন্ন মানুষের এই ধারণাগুলো একসাথেই তার উত্তর পেয়ে যাবে। দর্শক, এবার আসছি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যে জোট হয়েছে সেই জোট বিষয়ে। গুঞ্জন শোনা যাচ্ছে সেই জোটে হয়তো বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হতে পারে, তবে এটা এখনো গুঞ্জনের মধ্যে আছে। এখনো কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি যে সেটা একটা ডকুমেন্টারি কোনো তথ্য আমরা পেলেই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে কথা হচ্ছে যে এতদিন সৌদি আরব কিন্তু বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকান নিরাপত্তা বলের মধ্যেই ছিল, এবং সৌদি আরব একটা ধনী রাষ্ট্র, সে রাষ্ট্রে টাকার কোনো শেষ নেই, সম্পদের কোনো শেষ নেই। এই রাষ্ট্রটি যাকে নিরাপত্তার দায়িত্বে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার নিয়োজিত ছিল, তাদেরকে ছেড়ে এখন কেন সৌদি আরব তাদের নিরাপত্তার জন্য পাকিস্তান ও তুরস্কের সাথে চুক্তি করতে হচ্ছে, যেটাকে অনেক মিডিয়া মুসলিম ন্যাটো বলে আখ্যায়িত করছেন। তবে আমরা এখনো সেটা বলছি না, কারণ মুসলিম ন্যাটো যদি রূপান্তরিত হয় তখন আমরা হয়তো বলবো, এর আগে ভাগে এখনো কিন্তু আর বলছি না। তার কারণ এই জোটের উপরে অনেকেরই কিন্তু সন্দেহ আছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন রকমের, বিভিন্ন পলিসিতে তারা তাদের স্বার্থ উদ্ধার করে নেয়। আপনারা জানেন যে বর্তমান পাকিস্তানের যে সরকার দায়িত্বশীল আছেন তারাও কিন্তু মার্কিন মদতপুষ্ট সরকার হিসেবে আছেন বলে সেটা সবাই জানেন। আর পাশাপাশি বর্তমান সৌদিতে যে সরকার বসে আছেন সেটাও কিন্তু মার্কিন মদতপুষ্ট সরকার বলে সবাই জানেন, এবং এ বিষয়ে আর বেশি কথা বলে বোঝানোর দরকার নেই। কিন্তু ব্যতিক্রম হচ্ছে তুরস্ক। তুরস্ক যদিও ন্যাটোভুক্ত দেশ হয় আর ন্যাটোর চেয়ারম্যান হচ্ছে খোদ আমেরিকা, আর তুরস্ক ন্যাটোর মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র যাদের সামরিক বাহিনীর সংখ্যা কিন্তু অনেক বিশাল, লম্বা।
পাশাপাশি তুরস্কে নিযুক্ত যে যে সমস্ত সামরিক রসদ সরঞ্জাম আছে সেখানেও কিন্তু তারা পুরো ইউরোপকে পেছনে ফেলে দিয়েছে। তো তাদের সামনে আছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ১ নম্বর হয় তাহলে হিসেব করলে কিন্তু তুরস্ক নেটোভুক্ত দেশের মধ্যে সবথেকে রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় স্থানে চলে আসে। তো সেই তুরস্ক হচ্ছে এখন ম্যাটার। তুরস্ক যখন পাকিস্তান এবং সৌদির সাথে চুক্তি করেছে, এটা এখন আমাদের নিউজ কাভারেজে এসেছে। আসলে সৌদি আরব, অনেকেই বলছেন, এটা আমার বক্তব্য নয়, বিশেষজ্ঞের কথা হচ্ছে সৌদি আরব কিন্তু খুব ভীত অবস্থায় আছে। সৌদি আরব এখন আমেরিকার যে উপরে যে ছায়া ছিল, নিরাপত্তার ছায়া তাদের উপরে, সেই নিরাপত্তার ছায়া যখন ছিন্ন ভিন্ন হয়ে গেছে ইরানি মিসাইলে, আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিগুলো যখন প্রায় ধ্বংসপ্রাপ্ত মধ্যে পাচ্ছে, তখন সৌদি আরবের অভ্যন্তরীণ যে দশা শুরু হয়েছে সেটা হয়তো বা আস্তে আস্তে বিভিন্ন রূপে বিভিন্ন ধরনে পৃথিবীর মানুষের সামনে, ক্যামেরার সামনে ধরা পড়ছে। দর্শক, সৌদি আরব এই আমেরিকার বগল তলে থেকে তারা এই ইরান এবং আমেরিকা যুদ্ধের মধ্যে আপনারা দেখেছেন যে আমেরিকা সৌদিতে অবস্থানকৃত যে বিমানগুলি ছিল, আমেরিকার যুদ্ধ বিমান F-35, বিশেষ করে সৌদির বিভিন্ন ঘাঁটিতে, সেই ঘাঁটি থেকে বিমান ফ্লাই করে ইরান আক্রমণ করেছে। পাশাপাশি ইরানের অন্যান্য যে প্রক্সি অ্যালায়েন্স গুলি আছে সেখানে তারা আক্রমণ করেছে। তো সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে সৌদি কিন্তু দোষারোপ করা হয়, কারণ সৌদির ভূমি ব্যবহার করে কিন্তু ইরান আক্রমণ করা হয়েছে। এবং প্রথম যে আক্রমণটা করা হয়েছে সেটা আমরা বিভিন্ন মিডিয়া থেকে পেয়েছি যে সৌদি আরবের মাটি থেকে কিন্তু আক্রমণ করা হয়েছে। তো এই বিষয়ে ইরানের সাথে সৌদির কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বর্তমানে সৌদি আরবের সাথে ইরানের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছে বলে ইরান এবং সৌদি দুপক্ষই মনে করে, এবং সমস্ত বিশ্ব মিডিয়াও কিন্তু এই বিষয়ে যথেষ্ট বিশেষ দিয়েছে এর আগে। তবে বর্তমান যে অবস্থা তা হলো সৌদি এবং ইরান হয়তো বা একে অপরকে বিশ্বাস করতে পারছে না। এই বিশ্বাস করতে না পারার কারণটা কিন্তু সৌদি আরবের জন্য হয়েছে। সৌদি আরব বেশ কিছুদিন আগেই যখন আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ প্রায় বিনা ঘোষণা দিয়ে বন্ধ আছে, ঠিক তখন সৌদি আরবের পক্ষ থেকে সৌদি আরবের মাটি ব্যবহার করে ইরাকে ইরানপন্থী যে বাহিনীগুলো ছিল, অর্থাৎ আধাসামরিক বাহিনী, তাদের একটা মিটিং আক্রমণ করা হয়েছে। সৌদি আরবের ভূখণ্ড থেকে F-35 জঙ্গি বিমান নিয়ে আক্রমণ করা হয়েছে, এবং সে আক্রমণে ইরানের বেশ কয়েকজন কমান্ডার মারা গেছে বলে খবর এসেছে। এরপর সৌদি আরবের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে ইয়েমেনের আকাশে। ইয়েমেনের একটা বিমানকে কিন্তু সৌদি আরব তাদের বিমান প্রতিরক্ষা দিয়ে তারা ইয়েমেনের সানা বিমানবন্দরে নামতে দেয়নি, যে বিমানের মধ্যে ছিল আয়াতুল্লাহ আলী খামেনি জানাজা অংশগ্রহণকারী ইয়েমেনের কিছু লিডার, যারা ইরানের বিমানে করে সানা বিমানবন্দরে নামতে চেয়েছিল, সেই বিমানকে কিন্তু নামতে দেয়নি। সৌদি আরব কজ দেখিয়েছে যে তাদের উপর নিষেধাজ্ঞা আছে ইয়েমেনের উপরে সৌদি আরবের, এই জন্য তারা সেখানে নামতে দিবে না। তো সেই বিমানটি পরবর্তীতে অন্য বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে তারপরে শুরু হয় ইয়েমেনের পক্ষ থেকে সৌদি আরবের উপর অবরোধ আরোপ করা, অর্থাৎ লোহিত সাগরে বাবুল মানদেব দিয়ে সৌদি আরবের জাহাজগুলি যখন বিমান আটকে দেয় তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাজে। তো ঠিক গতকালকে যে তথ্য তা হলো ইয়েমেন এবং সৌদি যে বর্ডার, সে বর্ডার থেকে সৌদি আরবের অনেক সেনাবাহিনী তারা পিছনে চলে এসেছে, এবং আসার সময় তাদের সেখানে অনেক সামরিক সরঞ্জাম ফেলে চলে এসেছে, যেখানে অনেকগুলি মোটর শেল থেকে শুরু করে আরো অনেক অনেক ট্যাঙ্কের তাদের যন্ত্রপাতি, বিভিন্ন ফায়ারিং সিস্টেম অনেকগুলো তারা সেখানে রেখে চলে এসেছে, বিশেষ করে অস্ত্রশস্ত্র। তো সেগুলো হয়তোবা ইয়েমেনের যে হুতি বিদ্রোহী আছে বা ইয়েমেনের যারা যোদ্ধা আছে তাদের হাতে চলে গেছে ইতিমধ্যেই। আর তাদের হাতে চলে যাওয়ার পর পরে কিন্তু টেনশন শুরু হয়েছে পেন্টাগনের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারদের, কারণ সৌদি আরব বিশাল ধনী রাষ্ট্র, তারা তাদের কারিগরি টাকা দিয়ে সুপার পাওয়ারদের কাছ থেকে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র কিনেছে, এবং সেই অস্ত্রগুলো কিনে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। আর এই অস্ত্রগুলোর মধ্যে অনেক উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে, আর এই প্রযুক্তিগুলো যদি ইয়েমেনের মাধ্যমে ইরানের কাছে চলে যায় তাহলে ইরান সেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কিন্তু তাদের 12টা বাজিয়ে দিবে, এবং
আমেরিকার এই সমস্ত যুদ্ধ কৌশল, যুদ্ধ অস্ত্র বানানোর কৌশলের বিপরীতে তারা আরো নতুন অত্যাধুনিক কিছু তৈরি করে বসবে। আর এই জন্যই কিন্তু মূলত তাদের ঘুম নেই। আর এই পরিস্থিতিতে সৌদি আরবের আসলে যে বেহাল দশা আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন তা হলো সৌদি আরব ভিতরে ভিতরে কিন্তু অনেক বেশি তারা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে, অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে গেছে। তার কারণ তারা ইরানের সাথেও কিন্তু তাদের সম্পর্ক সঠিক করে তৈরি করতে পারেনি, এবং তাদের বর্তমান চলমান যুদ্ধের মধ্যে যে কার্যক্রম সেগুলো সবগুলো কিন্তু ইরানের চোখে ধরা পড়ে গেছে। সেজন্য তাদের মনে শান্তি নেই। তারা বড় যে তাদের আশ্রয়দাতা ছিল, যারা তার আল্লাহকে আশ্রয় হিসেবে হয়তো বা চিন্তা করে, নাউজুবিল্লাহ, যে আল্লাহ ছাড়া তারা যে আমেরিকাকে ডেকে এনেছিল তাদের আশ্রয় দেওয়ার জন্য, সে আমেরিকাতে এখন মার খেয়ে তাদের বেহাল দশা। এই জন্য তারা আরো দুজন আশ্রয়দাতা দেশকে তাদের আশ্রয় দেওয়ার জন্য বা তাদেরকে সহায়তা করার জন্য যে চুক্তি করেছে পাকিস্তান এবং তুরস্কের সাথে, সেই জোটে কৌশলে আমন্ত্রণ জানানো হয়েছে ইরানকে, এবং পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে চীনকেও। দর্শক, তবে চীন এবং ইরান কেউ কিন্তু এই জোটে অংশগ্রহণ করবে বলে এখনো কিন্তু কোনো কিছু বলেনি। তারা শুধু এটুকুই বলেছে যে আমরা অবজারভেশনে রেখেছি এই জোটকে, এই জোটের কর্মকাণ্ড এবং তাদের অবস্থান এবং তাদের বিভিন্ন বিষয় তারা নজর রেখেছে। তাদের মন্তব্য তারা এখনো কিছু বলেনি, তবে ভবিষ্যতে তারা এই জোট নিয়ে হয়তোবা কিছু বলবে বলে এই অবস্থায় জাস্ট হ্যাঙ্গিং রেখেছে। দর্শক, বিষয়টি হলো এরকম, বিশ্লেষকরা বলছেন যে চীন এবং ইরান এ দুটো কিন্তু খুব ক্লোজ রাষ্ট্র। চীনের সাথে যেরকম পাকিস্তানের খুব ক্লোজ অর্থাৎ অত্যন্ত ঘনিষ্ঠতা আছে, তেমনি ইরানের সাথে কিন্তু চীনের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে, এবং ইরানকে চীন যে সমস্ত সহায়তা করেছে তার অন্যতম হলো নিষেধাজ্ঞা থাকা অবস্থায় কিন্তু ইরান থেকে কোটি কোটি ডলারের তেল নিয়েছে চীন, এবং সে টাকা দিয়ে কিন্তু ইরান তাদের রাষ্ট্রকে বাঁচিয়ে রেখেছে। এটা কিন্তু ছোটখাটো কথা নয়। পাশাপাশি চীনের জন্য কিন্তু ইরান অনেক কম দাম অর্থাৎ সস্তায় তারা তেল দিয়েছে। তো এবং দু দেশের মধ্যে কিন্তু সড়ক যোগাযোগ রয়েছে, দর্শক, রয়েছে আকাশ যোগাযোগ, এবং এই যুদ্ধের মধ্যে কিন্তু চীনের যথেষ্ট কৌশলগত অবস্থান ইরানের জন্য পজিটিভ হয়ে এসেছে। সেটা আমরা আমাদের বিভিন্ন এপিসোডে বলেছি। তো ইরান এবং চীন দুটোই কিন্তু এই চুক্তিকে খুব ভালো করে অবজারভেশন করছে, এবং তারা দেখছে আসলে এই তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের চুক্তির মূল উদ্দেশ্য কি। তারা আসলে একদম যে বুঝেনি তারা সেটা অবশ্যই বলছে। এই চুক্তির মূল হোতা কিন্তু সৌদি আরব। আর সৌদি আরবের যে বর্তমান দায়িত্বশীল যে এমবিএস আছেন, তাকে চীন এবং ইরান কতটুকু বিশ্বাস করে সেটা হচ্ছে প্রশ্নের বিষয়। দর্শক, আপনারা কি মনে করছেন যে চীন এবং ইরান সৌদি আরবকে এত সহজেই বিশ্বাস করে ফেলবে, নাকি সৌদি আরবের বিষয়ে তাদের অন্য কোন ধরনের চিন্তা আসতে পারে? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন, এবং ভবিষ্যতে এই সমস্ত বিষয় নিয়ে মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এই বিষয় নিয়ে আরো নতুন তথ্য যদি আমাদের ডেস্কে আসে, তখন আমরা আপনাদের জন্য দ্রুত নতুন করে একটা আমরা পরিবেশন তৈরি করব। এবং ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলে চোখ রাখুন, এবং সবাই ভালো থাকবেন। আজ আর নয়, ধন্যবাদ সবাইকে।